হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছো। আর এই প্রত্যাশা রেখে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি সেটি হচ্ছে একজন ভাষাবিদ, প্রখ্যাত লেখক মতার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু আমাদের শ্রেণী কার্যক্রমের জন্য কিংবা পরীক্ষা পাশে উত্তীর্ণের জন্যই এই প্রখ্যাত লেখকের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির যে প্রভাব বা এখান থেকে যে শিক্ষণফল, আমি মনে করি তাই সীমাবদ্ধ নয়, আর তোমার আমার সকলের ব্যক্তিগত জীবনে এর প্রভাব রয়েছে। তাই আজকের এই প্রবন্ধটিকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলছি এবং তোমরা এই আজকের পাঠে মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনার বিষয়ে যাওয়ার পূর্বে আজকের যে প্রবন্ধটির লেখক পরিস্থিতি সম্পর্কে জেনে নিই। তো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির লেখক হচ্ছেন মতার হোসেন চৌধুরী। তিনি 1903 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। মতার হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস ছিলেন নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। লেখক 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। কর্মজীবনে তিনি ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। মতার হোসেন চৌধুরী একজন সংস্কৃতবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসাবে সমধিখ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকা যার নাম ছিল শিখা, সে পত্রিকার সাথে উনি জড়িত ছিলেন। তিনি মননশীল ও লেখা ও চিন্তাশীল লেখার প্রমাণ রেখেছেন তার প্রত্যেকটি প্রবন্ধে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা, যে গ্রন্থটি বাংলা সাহিত্যে মননশীল লেখার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ধারা প্রবর্তন করেন। তার দুটি অনুবাদ রয়েছে, একটি সভ্যতা ও সুর, একটি সভ্যতা ও অন্যটি সুর। একটি কথা না বলেই নয়, তার যে উল্লেখযোগ্য প্রবন্ধটি আজকের আমাদের যে আলোচ্য বিষয় শিক্ষা মনুষ্যত্ব, এটি তার সংস্কৃতি কথা গ্রন্থের অন্তর্গত মনুষ্যত্ব প্রবন্ধের অংশবিশেষ। তো সেই গ্রন্থটি ওনার জীবিতকালে প্রকাশ হয়নি, ওনার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। 1956 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা তার সংক্ষিপ্ত পরিস্থিতি জানলাম। এখন আমরা পাঠের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আজকের যে পাঠের শিরোনাম তোমরা জানলে, শিক্ষা ও মনুষ্যত্ব, সে সম্পর্কে যে একটি কথা অবশ্যই আলোচনা করা প্রয়োজন। শিক্ষা মনুষ্যত্ব বলতে আমরা বা তোমরা কি বোঝো বা কি বোঝায়, শিক্ষা মনুষ্যত্ব বলতে কি বোঝায় সে ব্যাপারে দুই একটি কথা বলে নিতে হবে বা বলে নিচ্ছি। শিক্ষা কথাটি ব্যাপক, তো ব্যাপকতার দিকে না গিয়ে শুধু এটুকু বলবো, যেখানে আমরা যা শিখি সেটাই শিখি, কিন্তু সব শিক্ষা শিক্ষা নয়। এই জন্য বলা হয় শিক্ষা হচ্ছে
শিক্ষার্থী বা মানুষের আচরণের বাঞ্ছিত পরিবর্তন। আবারও বলছি, শিক্ষা হচ্ছে মানুষের বাঞ্ছিত আচরণের পরিবর্তন, অর্থাৎ মানুষের আচরণের বাঞ্ছিত বা পরিবর্তনকে বলা হয় শিক্ষা। অপরদিকে মনুষ্যত্ব হচ্ছে মানুষের যে মানবিক অথবা মানবোচিত যে বৈশিষ্ট্য বা গুণ, সেগুলোর সমন্বিত রূপকে মনুষ্যত্ব বলা হয়। এই কথাটি ব্যাপক উপলব্ধির বিষয়। তো তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে, শিক্ষা হচ্ছে মানুষের আচরণের বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত পরিবর্তন। অপরদিকে মনুষ্যত্ব হচ্ছে মানুষের মানবোচিত বা যেগুলো উচিত সেই মানবোচিত গুণাবলীর সমন্বয় বা সমন্বিত রূপ। তো আজকে এই যে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি বা প্রবন্ধের যে হেডলাইন বা শিরোনাম, এটাই খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা ও মনুষ্যত্ব। তো শিক্ষা তো যদিও একটি গুরুত্বপূর্ণ বা ব্যাপক বিষয়, আর এই মনুষ্যত্ব এবং শিক্ষা দুটোর সাথে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। অর্থাৎ শিক্ষা না হলে মনুষ্যত্ব অর্জন হয় না। তারপরে যদি এর ভিন্ন মত থাকতে পারে যে মনুষ্যত্ব অর্জনের শিক্ষা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে শিক্ষা একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, আরেকটি হচ্ছে আমরা প্রকৃতি থেকে যে শিক্ষা, আমরা ন্যাচারালি যে শিক্ষা, মানুষের যে সত্তা হিসেবে যে শিক্ষা গ্রহণ করি, সেটাও আমাদের মনুষ্যত্ব অর্জনের সহায়তা অবশ্যই রাখে। তা নাহলে যারা শিক্ষিত আর শিক্ষিত মানুষেরা তাহলে সমাজে বেঁচে থাকতে পারতো না, তাদের বুদ্ধি জ্ঞানও থাকতো না। সেটা যদিও ভিন্ন আলোচনা, তারপর বলে নিচ্ছি যে এখানে যে লেখক যে শিক্ষার কথা বলা হয়েছে বা যে শিক্ষা বলেছেন, সেটা পুঁথিগত শিক্ষা বা পাঠ্য বা বুকিশ যেটা নলেজ। আমি ওদিকে যাব না, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক প্রথমেই বলতে চেয়েছেন যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো দোতলা ঘরে আমরা যদি দেখি যে এটা মনে করি যদি এটা একটি দোতলা ঘর, এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে নিচতলা, আর এটা হচ্ছে উপরতলা। এটা নিচতলাকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, তাহলে নিচতলা হচ্ছে কি, এই যে নিচতলাকে তুলনা, এটা যদি আমরা নিচতলা বলি তাহলে এটা হচ্ছে জীবসত্তাকে বলা হচ্ছে, জীবনকে জীবসত্তা। আর এটা হচ্ছে উপরের তলা, তো উপরের তলাটাকে তুলনা করা হয়েছে মানব সত্তা। অর্থাৎ জীবসত্তা বলতে বোঝানো হয়েছে আমাদের জীবনের অস্তিত্বকে, আর মানব সত্তা বলতে বোঝানো হয়েছে, এই যে মানব সত্তা বলতে বোঝানো হয়েছে আমাদের মনুষ্যত্ব, মানুষের অস্তিত্ব বা মনুষ্যত্ব। আর জীবসত্তা হচ্ছে জীবনের অস্তিত্ব। জীবনের অস্তিত্ব কি আসলে, যে আমি যে বেঁচে আছি, আমার যে শারীরিক যে অবস্থা, যে আমার শারীরিক যে অস্তিত্ব, যদি আমি মানুষ হিসেবে, তুমি মানুষ হিসেবে বেঁচেই না থাকো, তাহলে তো আর ওই জীবসত্তার ওই যে মানব সত্তার কোনো অস্তিত্বই বা থাকবে না। তো এই জন্য বলা হয়েছে যে মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে জীবসত্তা আরেকটি হচ্ছে মানব সত্তা। তো জীবসত্তা থেকে, অর্থাৎ এই নিচতলা থেকে আমরা যদি দোতলায় উঠি, স্বাভাবিক স্কুল বলো, তোমার বাড়িতে বলো, যদি নিচতলা থেকে উপরতলায় ওঠো, তাহলে নিশ্চয়ই তুমি একটি মাধ্যম ব্যবহার করেছো। সেই মাধ্যমটিকে হয় সিঁড়ি, না হয় তোমরা যেটাকে মই বলো। তো এখন আমাদের যে লেখক যেটা আলোচনা করতে চেয়েছেন, যে জীবসত্তা থেকে মানসত্তার ঘরে বা মনুষ্যত্বের ঘরে বা দোতলায় উঠতে হলে যে মাধ্যমটি ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে কি শিক্ষা।
এই শিক্ষা যদি আমাদের না থাকে, শিক্ষা যদি আমাদের জীবসত্তা থেকে মানসত্তায় নিয়ে না দিতে পারে, তাহলে শিক্ষা কিন্তু সার্থক নয়। আর আমরা জীবসত্তা থেকে যদি মানবসত্তায় উত্তীর্ণ না হতে পারি, ওই পর্যায়ে যদি আমরা না যেতে পারি, তাহলে আমরা আমাদের জীবন যে কী, জীবনের যে উপলব্ধি কী, জীবন কীভাবে উপভোগ করতে হয়, জীবনকে কীভাবে সঠিক পথে পরিচালিত করতে হয় সেগুলো, এবং জীবনের যে অনুভূতি সেগুলো আমরা বুঝতে এবং প্রকাশ করতে ব্যর্থ হব। আর এই জন্য উনি বলেছেন, মানব জীবনে যে দুটি জীবনকে যে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, তার নিচতলা হচ্ছে জীবসত্তা আর উপরতলা হচ্ছে মানব সত্তা। তো এই শিক্ষাই পরিচয় করিয়ে দেয় জীবসত্তা থেকে মানব সত্তার। অর্থাৎ বই যেমন আমাদের কোথায় নিয়ে যায়, উপরে তলায়, সেই লেখক বলেছেন জীবসত্তা থেকে মানব সত্তায় উঠতে হলে শিক্ষাই এখানে নিয়ে যাবে, শিক্ষাই পরিচয় করিয়ে দেবে মানব সত্তার সাথে, অর্থাৎ মনুষ্যত্বের সাথে। তাহলে প্রশ্ন থাকতে পারে, জীবসত্তা কি শুধু মানব সত্তার জন্যই কাজ করে? না। শিক্ষা কি মানব সত্তার জন্যই কাজ করে? না, এটা না। জীবসত্তা কিন্তু এই যে শিক্ষা কিন্তু জীবসত্তার জন্য কাজ করে। কারণ একটি গাছ, একটি ফুল গাছ, যদি ফুল গাছে টিকে না থাকে, তার ফুল দেবে কীভাবে? ফুল যদি দেয় তাহলে গাছটাকে আগে বাঁচিয়ে রাখতে হবে, টিকে থাকতে হবে। সেই জন্য বলা হয়েছে যে গাছের যে পানি দেওয়া হয়, মালি যে গাছের গোড়ায় পানি ঢালে, মালির উদ্দেশ্য থাকে গাছে ফুল ফোটানো। আর পানি যে দেওয়া হয়, সেই পানি যে মাধ্যম, সে গাছকে টিকিয়ে রাখে। তাই গাছকে টিকিয়ে রাখার উদ্দেশ্য কি? ফুল ফোটানো। তো সেরকম যে শিক্ষা যে মনুষ্যের ঘরে, মানবসত্তা বা মনুষ্যের ঘরে নিয়ে যাবে, তাহলে কি শুধু মানবসত্তার জন্যই শিক্ষা কাজ করে? এই জন্যই বলি না যে শিক্ষা জীবসত্তায় কাজ করার পরে, এই জীবসত্তায় কাজ সমাধা হলে সেই জীবসত্তা থেকে আমরা উত্তীর্ণ হয়ে মানবসত্তায় যেতে পারবো, মনুষ্যত্বে যেতে পারবো। তো আর শিক্ষার দিক এটাই হচ্ছে, দুটি দিক আছে, দুটো দিক আছে শিক্ষার। একটি হচ্ছে প্রয়োজনের দিক, আর একটি হচ্ছে অপ্রয়োজনের দিক। লেখক শিক্ষার দুটো প্রয়োজনের দিকের কথা বলেছেন। একটা হচ্ছে প্রয়োজনের দিক, আর একটা হচ্ছে কি অপ্রয়োজনের দিক। তোমরা লক্ষ্য করে স্ক্রিনে লেখক কি বলেছেন? শিক্ষার দিক দুইটি, একটি প্রয়োজন আর একটি হচ্ছে কি অপ্রয়োজন। দুটো দিক, প্রয়োজনের দিক আর অপ্রয়োজনের দিক। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, দ্বিধার মধ্যে ভুগতে পারো যে শিক্ষা আবার অপ্রয়োজনের দিক কি? প্রয়োজনের দিকে এই শব্দটাই তো আমরা আমাদের কাছে গুরুত্ব মনে করি, এটাই আমরা প্রয়োজন করি। আমরা অপ্রয়োজনের তো কোনো প্রয়োজনই নেই। তো এই প্রয়োজনের দিকে সেই কিন্তু অপ্রয়োজনের দিকটাই শ্রেষ্ঠ লেখকের মতে, এবং আমরা স্বাভাবিকভাবেও যদি দেখবো যে এই অপ্রয়োজনের দিকটা যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ দিক। আর প্রয়োজনের দিকটাও কিন্তু প্রয়োজন আছে, আর অপ্রয়োজনের দিকটাই কিন্তু যদিও অলাগানো আছে, আমাদের কাছে মনে হয় যে এটা কোনো প্রয়োজন নেই, কিন্তু না, ব্যাপকভাবে এই শব্দটি যে প্রয়োজনের দিকটা সংকীর্ণ অর্থে বলা হয়েছে প্রয়োজন, আর অপ্রয়োজন বলছে কিন্তু ব্যাপক অর্থে গভীরতা রয়েছে এখানে। কেন? যেমন আমরা যদি তোমার ঘরে যদি কিছু ডিম থাকে, অথবা ধরো তোমার ঘরে 2 হালি ডিম আছে, 2 হালি ডিমের ভিতরে 4টি ডিম রেখে দিলাম। এখানে মনে করো আমার ঘরে 2 হালি ডিম আছে, 1 হালি ডিম, হ্যাঁ, আর এই 1 হালি ডিম, এই 2 হালি ডিম। এইটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, এটা প্রয়োজন আর এটা হলো অপ্রয়োজন। তো এখন ডিম তো সবই প্রয়োজন, কোনো ডিমই কিন্তু ফেলানো না, বা আমাদের দরকার নেই সেটা, সব ডিমই প্রয়োজন আছে। কিন্তু 4টাকে বলা হয়েছে প্রয়োজন, আর 4টাকে বলেছি অপ্রয়োজন। প্রয়োজন বলছি কেন? যে আজকে সকালেই তোমার ডিম ভেজে ভাত খেতে হবে, অথবা এই 4টা বিক্রি করে তুমি একটি অন্য কিছু কিনবে। তো এই জন্য আমার এই জীবনের যে চাহিদা মেটানোর জন্য, আমার জৈবিক চাহিদা মেটানোর জন্য, আমার ক্ষুধা নিবারণের জন্য, ভাত খাওয়ার জন্য, অথবা অন্য কিছু ক্রয় করবো, এই জন্য আমার এই 4টা ব্যাপক প্রয়োজন, আর এই 4টা আমার এখন প্রয়োজন নেই।
এই চারটে এখন প্রয়োজন নেই, তাহলে এই চারটে আমার প্রয়োজন এখন তাৎক্ষণিকভাবে জীবন নির্বাহের জন্য, কিন্তু এই চারটে প্রয়োজন নেই। আসলে কি প্রয়োজন নেই? হ্যাঁ, এই চারটি হচ্ছে বেশি প্রয়োজন, কারণ এই চারটি আমি এখন খেয়ে ফেলবো জীবন রক্ষা করার জন্য। আর জীবন রক্ষা না করতে পারলে আমি যদি মরে যাই, অর্থাৎ গাছ যদি মরে যায় তাহলে ফুল দেবে কীভাবে? এই জন্য গাছের ফুল ফোটানোর জন্যই গাছকে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ আমি এই অপ্রয়োজনের দিকে যাওয়ার জন্যই কিন্তু আমার এই প্রয়োজনে গিয়ে খেতে হবে সব কিছু। এই প্রয়োজনের চারটা, অপ্রয়োজনের চারটে কেন বলা হয়েছে? যে এই চারটি মুরগি তা দেওয়ার জন্য লিখে দিচ্ছে মালিকে, যে চারটিকে তা দেওয়া হবে, তা দিলে বাচ্চা ফোটাবে, বাচ্চা থেকে আবার মুরগি হবে, বড় হবে, আবার মুরগি থেকে আবার ডিম হবে, অর্থাৎ এইটা আমার ব্যাপক উৎপাদনে কাজে লাগবে। তাহলে কেন অপ্রয়োজন বলা হয়েছে? অর্থাৎ এই যে আমার আজকে তাৎক্ষণিক যে প্রয়োজন নেই, অর্থাৎ আমার খাওয়ার জন্য প্রয়োজন নেই, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন নেই, এইটা আছে আমার ব্যাপক প্রয়োজনের জন্য। এই ব্যাপকতার জন্যই কিন্তু এইটা বলছে আমার প্রয়োজন অপ্রয়োজন। অর্থাৎ আমার এখন দুটো শার্ট আছে, দুটো শার্ট, একটি শার্ট আমার এখন ক্লাসে আসছে এই জন্য প্রয়োজন, আরেকটি শার্ট কিন্তু আমার প্রয়োজন নেই, কারণ সেটা রেখে দিয়েছে ঘরে, কারণ ওটা হচ্ছে আমি যদি কোথাও বড় কোনো অনুষ্ঠানে যাই, বেড়াতে যাই, তখন সেটা ব্যবহার করব। তাহলে আজকের জন্য প্রয়োজন নেই, এই জন্যই কিন্তু অপ্রয়োজন বলা হয়েছে, আর ওইটাই কিন্তু আমার বেশি প্রয়োজন। হ্যাঁ, সেই জন্যই বলা হয়েছে যে শিক্ষার দুটি দিক, একটি প্রয়োজন এবং একটি অপ্রয়োজন। অপ্রয়োজনের দিকটাই কিন্তু ওই যে মনুষ্যত্বের ঘরে, অর্থাৎ দোতলা ঘরে ওঠার জন্য প্রয়োজন। আর এই যে প্রয়োজন বলা হয়েছে জীবসত্তার জন্য, অর্থাৎ জীবসত্তার জন্য শিক্ষার প্রয়োজন কেন? তার কারণ হচ্ছে যে আজকে প্রত্যেকটা মানুষ জন্মের পরেই কিন্তু তার কি থাকে? খুদ পিপাসা, এবং খুদ পিপাসা বলতে অন্ন এবং তৃষ্ণা, যে অন্যের খাবার ক্ষুধা এবং পিপাসা দুটো থাকবেই, তা নাহলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না। তো সেই হিসেবে যে খুদ পিপাসা নিবারণের জন্য সবাই চায় যে সবাই শিক্ষা গ্রহণ করে, যে আমি শিক্ষিত হয়ে সার্টিফিকেট অর্জন করব, শিক্ষিত হয়ে বড় চাকরি পাবো, চাকরি পেয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হব, জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলব এবং অন্যকেও এই অর্থ দিয়ে আমি উপকার করতে পারবো। তাহলে এই যে শিক্ষা গ্রহণ করলাম, সেটা কেন? এই প্রয়োজনে আমার অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য, আমার জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শিক্ষা প্রয়োজন রয়েছে। আর অপ্রয়োজনের দিকটা কি বলছে? যে আমি শুধু কি আমার জীবসত্তা টিকিয়ে রাখবো? জীবসত্তা টিকিয়ে থাকলে কি আমার সত্যিকারের জীবন সার্থক হবে? না, জীবনকে সার্থক, সুন্দর এবং জীবনকে যদি বিকাশ করতে চাই, তাহলে যে শিক্ষা গ্রহণ করতে হবে, যে মনুষ্যত্ব অর্জন করতে হবে, সেই মনুষ্যত্ব অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জন্য আমার যে শিক্ষা গ্রহণ করব, সেটাই হচ্ছে কি আমার ব্যাপক প্রয়োজনের যে অপ্রয়োজন বলা হয়েছে। যে মানুষের জীবনের উদ্দেশ্য শুধু অর্থ অর্জন করা, জীবন টিকে থাকা নয়, আমাদের উদ্দেশ্য কি আমাদের জীবনকে বোঝা, জীবনকে উপলব্ধি করা, জীবনকে অনুভূতি দিয়ে সেই জীবনকে মনের মালিক হয়ে মনকে কীভাবে সঠিক পথে পরিচালিত করা যাবে, মানুষ হিসেবে মনুষ্যত্ব অর্জন কীভাবে করা যাবে, সেই উদ্দেশ্য থাকতে হবে শিক্ষা। এবং এই শিক্ষা যদি এদিকে নিয়ে যেতে পারে, তখনই হবে প্রকৃত শিক্ষা। তো এখন লেখক বলতে চেয়েছেন যে আমরা যে নিচতলা থেকে, অর্থাৎ জীবসত্তা থেকে আমরা সেই মনুষ্যত্বের ঘরে বা দোতলা যে মানবসত্তার ঘরে উঠতে পারছি না বা ওঠা সম্ভব হচ্ছে না। এর কারণ বলেছেন উনি, শিক্ষার ক্ষেত্রে ভুল রয়েছে, আর হলো যে আমাদের অন্য চিন্তা বা পিপাসার চিন্তা রয়েছে, বা আমাদের জীবসত্তার ঘরে এতই বিশৃঙ্খল বা শিক্ষার ভিতরে ভুল, এই কারণে আমরা সেই মানবসত্তার ঘরে বা দোতলার ঘরে আমরা উঠতে পারছি না। অর্থাৎ ধরা হয়েছে আমাদের সেই বিশৃঙ্খল কেন বলা হয়? বিশৃঙ্খল জীবনটা কি? অর্থাৎ মানুষ এতই অর্থ চিন্তায়, দুটো দিক আছে, একটা হলো মানুষ তার প্রকৃত অভাব মেটানোর জন্য চিন্তা থাকতে হবে, অর্থ আমার যে ক্ষুধা নিবারণের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য, আমার সংসার পরিচালনার জন্য আমার অর্থ সাধনা, অর্থ অর্জনের চেষ্টা থাকতে হবে। কিন্তু সেই অর্থ সাধনা, সেই অর্থ চেষ্টার যে কাজ, সেটা যদি আমার প্রকৃত শিক্ষার উদ্দেশ্য বা মনুষ্যত্বর ঘরে বা দোতলার ঘরে ওঠার বা ওখানে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন তো আমরা সেই অন্ধকার জগতে থেকে যাব বা প্রকৃতির শিক্ষা অর্জন করে সে মনুষ্যত্বর স্বাদ আমরা পাবো না। দেখো, এই জন্য বলা হয়েছে যে
আমাদের সেই মনুষ্যত্বের ঘরে বা মনুষ্যত্ব জগতে বা জীবসত্তার যে দোতলা সেখানে আমরা উঠতে পারছি না। এর কারণ কি? কারণ আমাদের জীবসত্তা কী করতেছে? জীবসত্তার যে ঘরটি সেটা বিশৃঙ্খল। কেন বিশৃঙ্খল? অর্থ চিন্তা, অর্থ সাধনা। আর বাস্তবতায় আমরা তাই দেখি যে মানুষ অর্থ চিন্তার জন্য লোভে এবং মোহে, যেটা অভাবগত একটা অর্থ চিন্তা থাকে, আর একটা হলো অভাবগত একটা লোভ থাকে, অভাবগত আর একটা হচ্ছে স্বভাবগত। যখন মানুষ স্বভাবগত অর্থ লোভে পড়ে তখন সে মনুষ্যত্বের জগতের স্বাদ বা ওই জগতের যে আলোকিত হওয়ার যে সুযোগ সেটা সে নিজেই হারিয়ে ফেলে, অথবা সে সুযোগ কখনো পায় না। যার ফলে আমরা জীবনের যে শিক্ষার যে একটি সুফল, শিক্ষা যে জীবনকে ফসল দিতে পারে, শিক্ষা যে জীবনে সোনা ফলাতে পারে, সেটা আমরা বুঝতে ব্যর্থ হই বা সেই সোনা ফলাতে পারি না। এই জন্য লেখক বলেছেন যে জীবসত্তা থেকে মানব সত্তা ঘরে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রকৃতির শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা এই বিশৃঙ্খলা জীবন থেকে শৃঙ্খল জীবন অর্থাৎ মনুষ্যত্বের ঘরে যেতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো যে মানুষের জীবনের যে মানুষকে লেখক কিসের সাথে তুলনা করেছে? দোতলা ঘরের সঙ্গে। নিচের একটা হচ্ছে জীবসত্তা, আর হচ্ছে মানব সত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে লেখক মোতাহের হোসেন চৌধুরী বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে আমরা যে জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে যে উঠতে ব্যর্থ হচ্ছে, এর কারণ হচ্ছে জীবসত্তার যে ঘরটি বা নিচতলার যে ঘরটি অবস্থানটি, এটি বিশৃঙ্খলিত, আর একটি হচ্ছে ভুল শিক্ষা ব্যবস্থা। তো এখানে এই যে আমরা যে অর্থ চিন্তার যে বেরি বা নিগড়ে আমরা আবদ্ধ, যার ফলে আমরা সেই জীবসত্তার ঘর থেকে মানুষসত্তার ঘরে বা মনুষ্যত্বের দোতলার আমরা যেতে পারছি না, বা ওখানে ওই যে মনুষ্যত্বের যে স্বাদ, সেই স্বাদও আমরা উপলব্ধি করতে পারছি না। তো শিক্ষার কাজ কি তাহলে? যে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে নিয়ে যাওয়া। আর সেই নিয়ে যাওয়াটা শিক্ষা পারছে না। এর কারণ হচ্ছে যদি মানুষ অর্থ চিন্তার বা অভাব অনটনের চিন্তায় মগ্ন থাকে, তাহলে সে ঘরে আমরা যেতে পারবো না। তাহলে কি আমাদের জীবসত্তা বাদ দিব? জীবসত্তাকে বা এই জীবন অস্তিত্ব কি আমরা অস্বীকার করব? না, লেখক কিন্তু অস্বীকার করে নাই বা এটাকে বাদ দিতে বলে নাই। লেখক বলছেন হ্যাঁ, এটারও প্রয়োজন রয়েছে। জীবসত্তাকে যদি টিকিয়ে না রাখতে পারি, তাহলে আমরা মানুষসত্তার তো কোনো অর্থ থাকবে না। অর্থাৎ আমার সমস্ত বডি আমার যদি মাথায় কেটে ফেলি, তাহলে আমার তো বডির প্রয়োজন নেই। আর বডি যদি না থাকে তাহলে মাথা থাকবে কোথায়? তো সেই হিসাবে আমার জীবসত্তাকে টিকিয়ে রাখবো। টিকিয়ে রাখার জন্যই আমার অর্থ প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। আর জীবসত্তা টিকিয়ে রাখার জন্য যে শিক্ষা প্রয়োজন নেই, সেটি হলো ব্যাপক শিক্ষা। অর্থাৎ ওই শিক্ষায় আমাদের মনুষ্যত্বের ঘরে বা শিক্ষার যে জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করছে, উপরতলায় যেতে পারবো। উপরতলায় যদি আমরা যেতে পারি, তাহলে অন্য বস্ত্রের চিন্তা থেকেও আমরা স্বাভাবিক যে মোহ সেটা কাটিয়ে উঠতে পারবো এবং মনুষ্যত্বের স্বাদ পাবো। এখন যেমন ধরো আমরা যদি বলি যে ক্ষুধা তোমারও আছে, আমারও আছে, সবারই আছে। তোমার মায়ের, আমার মায়েরও ক্ষুধা আছে। কিন্তু একটু লক্ষ্য করো তো যে মায়ের ক্ষুধা বেশি না আমার ক্ষুধা বেশি? সবারই ক্ষুধা বেশি। কিন্তু মা কিন্তু সন্তানের জন্য তার ক্ষুধা চিন্তা থেকে সে মুক্ত থাকে। অর্থাৎ সে নিজে, আর তুমি আর আমি কী করি? আর নিজেরটাই চিন্তা করি, ক্ষুধার জন্য পাগল প্রায় হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মা কিন্তু সন্তানের চিন্তায় সে ক্ষুধা ভুলে যায়। অর্থাৎ যে সে কিন্তু মনুষ্যত্ব অর্জন করেছে, কারণ সে নিজে ভাবছে আমি তো মা। ঠিক এমনিভাবে যে প্রকৃতি শিক্ষার মধ্য দিয়ে যখন মনুষ্যত্বের স্বাদ পায়, মনুষ্যত্বের দোতলায় উঠতে পারে, মনুষ্যত্বের আলোকে আলোকিত হতে পারে, তখন তার এই জীবসত্তার যে চাহিদা, এটা স্বাভাবিকভাবে মেটাতে সক্ষম হবে। এটাই লেখক বোঝাতে চেয়েছেন। কিন্তু আমরা কেন পারছি না? সেটা হচ্ছে আমরা অর্থ চিন্তায় মগ্ন থাকি। জীবনের যে অর্থের প্রয়োজন আছে, সেই অর্থের যে চাহিদা, অর্থ যে সাধনা, অর্থের জন্য যে আমাদের কাজ, সেটাতে করতে হবে। কিন্তু সেই অর্থ চিন্তা, অর্থ সাধনা যে আমাদের জীবনের প্রকৃত সাধনা নয়, এটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই
এবং শিক্ষার্থী বা মানুষ যদি বুঝতে ব্যর্থ হয়, তাহলে আমরা সেই মনুষ্যত্বের জগতের সে আলো বা মনুষ্যত্বের জগতে আমরা বুঝতে পারবো না। তো সেখানে লেখক আর আমরা কি করতে পারবো না, যদি মনুষ্যত্বের যে স্বাদ যদি না পাই, তাহলে কি আমরা জীবনের যে শিক্ষার যে একটি ফল আছে, সুফল আছে, ফসল আছে, সেই ফসলের সন্ধান বা সুফলের সন্ধান আমরা কখনো পাবো না। তো শিক্ষা এই জন্য, আর যদি মানব জীবনে যদি সেই ফসল না ফলাতে পারি, তো আর যদি মানুষকে এই কথাটাই না বোঝাতে পারি, তোমরা যদি না বোঝো যে শিক্ষার যে উদ্দেশ্য যে বা দিক, প্রয়োজন এবং অপ্রয়োজন, সেই দুটো যদি বুঝতে না পারো, এবং যদি এটা না বোঝো যে জীবনের অর্থ সাধনায় প্রকৃত সাধনা নাই, জীবনের প্রকৃত সাধনায় নিয়ে যাবে এবং অর্থ সাধনার চাহিদা মিটিয়ে ফেলতে পারবো, এটা যদি বুঝতে অক্ষম হই, তাহলে জীবনে সেই ফসল ফলাতে পারবো না। হয়তো কিছু লোক, হয়তো বা দুর্যুক্ত লোক বা সমাজের কিছু অংশ বা কিছু শিক্ষার্থী আমাদের সেই নিজের চেষ্টায় কিংবা ভাগ্যক্রমে সেই ভালো ফসল পাবে বা শিক্ষাদের ফসল, জীবনের ফসল ফলাতে পারে, তার সন্ধান পেতে পারে, কিন্তু ব্যাপকভাবে সামগ্রিকভাবে সেই ফসল ফলাতে ব্যর্থ হবে যদি আমাদের নিচের দোতলায়, প্রথম তলায় যদি বিশৃঙ্খলা থাকে। তাই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে হবে, কাটিয়ে ওঠার পরে আমার দোতলায় উঠতে হবে, এবং তাহলে আমরা যদি বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারি এবং দোতলায় মনুষ্যত্বের স্বাদ পেতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে, শিক্ষার যে আসল উদ্দেশ্য সেটাও কী হবে, সফল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এরপরে আর যদি আমরা জীবনে যদি শিক্ষা অর্জন করে যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি, তাহলে আমরা অন্ধকারেই থেকে যাব, অন্ধকার জগতেই থেকে যাব, যেটা এখন আমরা দেখছি যে শিক্ষায় যে প্রকৃত উদ্দেশ্য অর্জনে আমরা যে ব্যর্থ হচ্ছি, যার ফল কিন্তু আমরা সমাজে সর্বত্রই দেখতে পাচ্ছি। কারণ আমরা কথা কথা বলি যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, এই অবক্ষয় ঘটছে, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, কারণ এই প্রকৃত শিক্ষা অর্জিত হচ্ছে না। অর্থাৎ আমাদের জীবসত্তার যে চাহিদা মিটিয়ে আমরা জীবসত্তার যে দোতলা বা মানব সত্তার ঘরে আমরা উঠতে পারছি না। আর যদি উঠতে না পারি, তাহলে জীবন আমাদের অন্ধকারেই নিমজ্জিত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে প্রবন্ধটি, এটি আলোচনা ব্যাপক। তো আমরা আজকে অংশবিশেষ যে আলোচনা করলাম, তো তার ভিতরে আমরা লেখক পরিচিতি পেলাম বা আলোচনা করলাম। তো আমি আবার একটু বলে নিচ্ছি, আজকের যে প্রবন্ধটি শিক্ষা মনুষ্যত্ব, এই প্রবন্ধটির লেখক মোতাহার হোসেন চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছে 1956 খ্রিস্টাব্দে। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে তিনি বাংলা সাহিত্যে MA পাস করেন। কর্মজীবনে অধ্যাপনা হিসাবে তিনি কর্মজীবন কাটিয়েছেন। মোতাহার হোসেন চৌধুরী ছিলেন একজন সংস্কৃতবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তিত্ব। তো বলেছিলাম, লেখক মোতাহার হোসেন চৌধুরী একজন সংস্কৃতবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসেবে খ্যাতিমান ছিলেন। তার লেখনী ছিল মননশীল ও চিন্তাশীল। মোতাহার হোসেন চৌধুরীর লেখার মধ্যে প্রমথ চৌধুরীর লেখার প্রভাব লক্ষ্য করা যায়। আর জানলাম, মোতাহার হোসেন চৌধুরী ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার নাম ছিল শিখা, তার সাথে সেই পত্রিকাটির সাথে তিনি জড়িত ছিলেন। লেখক মোতাহার হোসেন চৌধুরী অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতি কথা। এই সংস্কৃতির কথা
সংস্কৃতির কথা, তার অন্যতম একটি গ্রন্থ। আর আজকের যে আমরা আলোচনা করলাম শিক্ষা মনুষ্যত্ব, এটি সেই গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ রয়েছে, তার নাম হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব প্রবন্ধের অংশ বিশেষ আজকের যে শিক্ষা মনুষ্যত্ব বিষয়টি। লেখক নিজের দুটি অনুবাদ রয়েছে, গ্রন্থ রয়েছে, তার নাম হচ্ছে একটি সভ্যতা, অন্যটি সুর। লেখক মোতাহার হোসেন চৌধুরীর আজকের যে আলোচ্য বিষয় থেকে আমরা জানলাম, তিনি প্রথমেই বলতে চেয়েছেন আমাদের জীবনকে, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। আর নিচতলা হচ্ছে জীবসত্তা, আর উপরতলা হচ্ছে মানব সত্তা। আর জীবসত্তা থেকে মানব সত্তায় উঠতে হলে মাধ্যমে হচ্ছে শিক্ষা। তাহলে এই শিক্ষা জীবসত্তায় কাজ করবে আর মানব সত্তায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আর যদি সঠিকভাবে কাজ করে তাহলে আমরা মনুষ্যত্ব অর্জন করতে সক্ষম হব। লেখকের মতে শিক্ষার দুটো দিক রয়েছে, একটি হচ্ছে প্রয়োজনের দিক, অন্যটি হচ্ছে অপ্রয়োজনের দিক। অপ্রয়োজনের দিকটি হচ্ছে শ্রেষ্ঠ দিক, আর এই শ্রেষ্ঠ দিকের লক্ষ্য রেখে শিক্ষা অর্জন করা উচিত। তাহলে আমরা প্রয়োজন এবং অপ্রয়োজনের দুটোই অভাব পূরণ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখক আমাদের যে দিকটি বেশিরভাগ লক্ষ্য করার জন্য আলোকপাত করেছেন তা হলো যে মনুষ্যত্বের ঘরে যেতে হলে জীবসত্তাকে বিশৃঙ্খল রেখে, এলোমেলো রেখে, এটাকে অগাছালো রেখে আমরা সেই মনুষ্যত্বের বা মানব সত্তার বা মনুষ্যত্বের ঘরে বা মনুষ্যত্বের স্পর্শ বা মনুষ্যত্বের আলো থেকে আমরা বঞ্চিত। তো এখানে জীবসত্তাকে গুছিয়ে বা জীবসত্তার যে চাহিদা রয়েছে সেটাকে মিটিয়ে আমরা কিন্তু মানব সত্তার ঘরে উঠতে পারবো। আর এখানে শিক্ষা দুটো স্তরেই কাজ করে। কিন্তু আমরা কেন তাহলে জীবসত্তার ঘরে থেকে মানব সত্তার ঘরে উঠতে পারছি না? এর কারণ হচ্ছে আমাদের শিক্ষায় ভুল রয়েছে, আরেকটি হচ্ছে আমাদের অর্থচিন্তা। তো অর্থচিন্তার মধ্যে যদি আমরা সমস্ত জীবনটাকে বা আমরা যদি অর্থচিন্তাকে আমরা মগ্ন থাকি, অর্থচিন্তার পিছনে যদি আমরা ছুটাছুটি করি, অর্থচিন্তায় যদি আমরা সারা জীবন নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আমরা অর্থচিন্তার মধ্যে হাবুডুবু ঘোরপাক খেতে আমরা জীবসত্তার ঘরে উঠতে পারব না। আর সেই জন্য আমাদেরকে এই অর্থচিন্তা থেকে মুক্ত হতে হবে। আমাদের এই চিন্তা মাথায় রেখে যে আমাদের অর্থ প্রয়োজন আছে, অর্থচিন্তা থাকবে, কিন্তু সেটা আমাদের মনুষ্যত্বের ঘরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি গাছের ফুল ফুটাবো, সেই উদ্দেশ্য থাকতে হবে। গাছের গোড়ায় পানি ঢালতে হবে, গাছকে টিকিয়ে রাখা যদি না রাখতে পারি তো ফুল পাবো না। তা ফুল ফোটানোর উদ্দেশ্যই কিন্তু গাছের গোড়ায় পানি ঢালতে হবে। আর যদি গাছকে শুধু বাঁচিয়ে রাখার জন্য পানি ঢেলি তাহলে উদ্দেশ্য থাকবে ফুল ফোটানো। তাহলে যদি ফুল ফোটানোর উদ্দেশ্যে মালি বা আমি বা তুমি গাছের গোড়ায় পানি ঢালো, তাহলে কিন্তু গাছ টিকে থাকবে, ফুলও ফুটবে। তা আমার লক্ষ্য থাকবে ফুল ফোটানো। আর যদি গাছের দিকে লক্ষ্য রাখি তাহলে তো লক্ষ্য হতে হবে ফুল ফোটানো। তেমনিভাবে লেখক বলতেছে যে অর্থচিন্তা আমাদের থাকবে, কিন্তু সেই অর্থচিন্তা যেন আমাদের নিজেকে একদম ব্যস্ত রেখে যে মনুষ্যত্বের যে চিন্তা, আমাদের জীবনের যে আরও উদ্দেশ্য রয়েছে, যে প্রকৃতির শিক্ষা যে আমাদের জীবনকে উপলব্ধি করতে শেখায়, মুক্ত চিন্তা করতে শেখায়, জীবনকে মুক্তি দেয়, সে দিকে আমরা দিতে পারবো না। সেই জন্য বলা হয়েছে যে আবার যদি প্রকৃতির শিক্ষা শিখতে না হতে পারি, আমরা যদি মনুষ্যত্বের জগতে প্রবেশ করতে না পারি, তাহলে শিক্ষা যে একটি ফসল রয়েছে, শিক্ষা যে আমাদের জীবনকে সুন্দর করে, শিক্ষা যে আমাদের জীবনকে মাঠ দেয়,
সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, শিক্ষা দিয়ে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সক্ষম করে তুলবে, শিক্ষা দিয়ে আমাদের জীবনের স্বাদ অনুভূতি করতে শিখাবে, সেটা পারবে না। তাহলে কী হবে? আমরা ব্যর্থ হবে এবং সে মানুষ কী করবে? অন্ধকার জগতেই থেকে যাবে, জীবসত্তার ঘরেই থেকে যাবে। তো জীবসত্তার ঘরে থাকতে হোক কি? তাহলে কি